ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। আমরা একটা মনে করি 5 একটা সংখ্যা দিয়ে দেখলাম, এখানে হচ্ছে 32 লিখলাম, এখানে 6 লিখলাম, এখানে হচ্ছে 30 লিখলাম, আর এখানে 2 লিখলাম। ব্যাপারটা বুঝলি? এখানে যদি প্রশ্ন করে যে ভাজক কত, তাহলে ভাজকের স্থান কত, আর ভাগফলের স্থান, আর ভাজ্য কত, আর ভাগশেষ। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার আমরা এইখানে যখন এটা একটা সংখ্যা লিখলাম 30, এটা 5 করে 30। এবার ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। যখন ভাগশেষ শূন্য থাকবে, তখন যেটা বলা হয় নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার? এ পর্যন্ত? মানে ভাগশেষ যখন শূন্য থাকবে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। বলে এটা কি নিঃশেষে বিভাজ্য? না, এটা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা এখান থেকে একটা সূত্র বানাবো। নিঃশেষে বিভাজ্য করতে হলে, নিঃশেষে বিভাজ্য যখন করবো, আমরা প্রথম কনসেপ্টটা কি, নিঃশেষে যখন বিভাজ্য করবো, নিঃশেষে বিভাজ্য করবো, সেই সেন্স থেকে আমাদের কনসেপ্ট আসবে এরকম। দেখো, নিঃশেষে যখন বিভাজ্য করবো তখন কি ভাগশেষের কাজ আছে? ভাগশেষের কাজ আছে না। তাহলে আমরা এটা কিভাবে পাবো? এই ভাজ্যটা পাবো এইভাবে, এইটা আর এইটা গুণ করি তো নিঃশেষে বিভাজ্য হয়। দেখো ব্যাপারটা কিন্তু, জিনিসটা দেখো তো, আমরা ভাজক পাবো তখন, এই ভাজ্য পাবো তখন যখন ভাজ্য গুণন ভাগফল যোগ ভাগশেষ। এ পর্যন্ত বোঝা যাচ্ছে নাকি? দেখো তো বোঝা যায় কিনা জিনিসটা লিখলাম। যায়? যায় বুঝা? আচ্ছা, এখন দেখি ভাজ্য কত পাইছিলাম, এখানে ধরছিলাম 32, তাহলে 32 ধরলাম। ভাজক কত? আর ভাগফল 6 যোগ 2 ভাগশেষ। দেখো তো 5 6 30 আর 2 32 মিলছে কিনা? আচ্ছা, নিঃশেষে যেমন এটা অঙ্ক নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য মানে এখানে কি কোনো সংখ্যা হবে না? এটা অঙ্কের বেলা হবে কি কোনো কিছু না? এটা অঙ্কের বেলা হবে না। দেখো 30 পাবো তখন এই 5 গুণন 6 আর ভাগশেষ 0। বুঝা গেছে? আচ্ছা, নিঃশেষে বিভাজ্য আর এই ব্যাপারগুলো বুঝা গেছে না? তাহলে আমরা বলতে পারি ভাজ্য সমান সমান এটা আর এটা গুণ করবো। তাহলে ভাজ্য গুণ নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ থাকবে কি? যদি পরীক্ষা প্রশ্ন করে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি শূন্য? ভাগশেষ শূন্য। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ শূন্য। ক্লিয়ার? আচ্ছা, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য ইকুয়াল টু ভাজ্য গুণন ভাগফল। এখন এখান থেকে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এখান থেকে যদি বলে, এটা মূল সূত্র কিন্তু, এটা আমাদের মূল সূত্র। এখান থেকে যদি বলে প্রশ্ন বলে যে ভাজক কত, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক কত, তখন আমরা কি করবো? এই আগের মতো ভাজক ইকুয়াল টু ভাজ্য ছিল এই পাঠক। আচ্ছা, আমরা লিখে দিই। তাহলে লিখতে পারি কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাজ্য। আমরা এই নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এটা লিখতে পারি না? এবারে দেখো, এখান থেকে আমরা যদি বলি যে ভাজক কত, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক কত, তাহলে ভাজক সমান সমান কি হবে? ভাজ্য। আর এই ভাজকের সাথে এই ভাগফলটা কি ছিল? গুণ ছিল। তাহলে ভাগফল। এই পর্যন্ত কোনো সন্দেহ আছে না? এটা একটা সূত্র। আবার যদি বলে যে ভাগফল কত, তাহলে আমরা কি বলবো? ভাজ্য ছিল, তাহলে ভাজ্য লিখলাম, ভাজ্য ভাগ, কারণ গুণ ছিল। এই ভাজকের সাথে ভাগফলটা কি ছিল? গুণ ছিল না? তাহলে এবার তাহলে কি হবে? ভাগ, তাহলে ভাজক। তাহলে এবার নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে যদি প্রশ্ন করে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি? এটা। আর যদি বলে যে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কোনটি? নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না, ভাগফল 6, ভাজ্য 30 আর ভাজক কত? এখন এই অঙ্কটা দুইটা নিয়ম করতে পারো। একটা নিয়ম হবে এরকম, দেখো কি বাইর করতে বলছে? তাহলে ভাজক সমান সমান কি করতে পারি? ভাজ্য ভাগফল এইভাবে করতে পারি। তাহলে ভাজ্যের মান কত? লেখছেন ভাজ্যের মান 30, তাহলে 30 ভাগফলের মান কত? 6। ওটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5 হয়ে 30, তাহলে ভাজক বলে 30। অন্য একটা নিয়ম দেখো, এইভাবে করবি পরীক্ষার টাকা। দেখো তো, ভাজ্যের জায়গায় কত বসাতে পারি? এইখানে কত বসাবো? 30, আর এখানে কত বসাবো? 6। নিঃশেষে বিভাজ্য যেহেতু, তাহলে এখানে কত আছে? 0। তাহলে এখানে কত হবে? 30। তাহলে এমন দুটো সংখ্যা আনো যে দুটার সংখ্যা গুণ করে কত হয়? তাহলে এই যে 5